প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর তোমরা জানো এটা একটা শিক্ষামূলক চ্যানেল। এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেক্সট বই, বাংলা টেক্সট বইয়ের এবং বাংলা টেক্সট বইয়ের যে গল্প এবং কবিতা আছে তার বিষয় সংক্ষেপ এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। ব্যাকরণ বইটা যেগুলো আছে তোমাদের ক্লাসের ভাষা চর্চা বা ভাষা পাঠ, তার যে ব্যাকরণ সেকশনের সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করি এবং দেশ বিদেশের খবর জেনারেল নলেজ হিসাবে আমি এখানে দিয়ে থাকি। এছাড়াও কিছু সাম্প্রতিককালের ঘটনা কারেন্ট অ্যাফেয়ার হিসাবেও দিয়ে থাকি, যেগুলো তোমাদের চাকরির পরীক্ষাতে কাজে লাগবে। আজকে বেশি বকবক না করে আজকে একটা দেখো নতুন টপিক নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে, জেলখানার চিঠি, সপ্তম পাঠ। এটা ক্লাস 8-এর তো মেলা বাংলা বই, ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। আর এবারে তোমরা প্রস্তুতি নাও থার্ড সামেটিভের, অর্থাৎ ফাইনাল পরীক্ষা যেটা, সেইটার জন্য তোমরা প্রস্তুতি নাও। আশা করি ভালোই হবে। এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু সঙ্গে সঙ্গে বা 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আজকে একটা খুব সুন্দর একটা লেখা বলতে জেলখানার চিঠি। এটা একটা পত্র সাহিত্যের মানে পর্যায়ে পড়ে। মানে পত্র অ্যাকচুয়ালি কীরকমভাবে কত সুন্দর করে লেখা হয় এবং বিস্তারিত মনের ভাব কিভাবে যে ফুটিয়ে তোলা যায় সেটা এই চিঠি দেখে কিন্তু বোঝা যায়। এখানে দেখো প্রথমেই দেওয়া আছে, প্রিয় দিলীপ। এই দিলীপটাকে দিলীপ রায়। এই দিলীপ রায় কে তোমরা হয়তো অনেকেই জানো না। এই দিলীপ রায় হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র। দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র, দ্বিজেন্দ্রলাল রায়কে সবাই চেনো নিশ্চয়ই। তো দ্বিজেন্দ্র রায়ের পুত্র হচ্ছে দিলীপ। দিলীপ রায় হচ্ছে কবি সুভাষচন্দ্র বসুর একদম একটা প্রিয় বন্ধু। সেই প্রিয় বন্ধুকেই কিন্তু চিঠি লিখছেন জেলখানা থেকে। কোথায়? মান্দালয় জেল, 2-5-25। এই 25 মানে তোমরা 2025 ভেবো না, এটা হচ্ছে 1925, 2-5-1925 সাল। তো সেইখান থেকে মান্দালয় জেলটা কোথায়? পূর্ব নাম হচ্ছে বঙ্গদেশ, আর সম্প্রতি নাম হচ্ছে, এখন যে নাম দেশটার সেটা হচ্ছে মায়ানমার। তো চলো, প্রিয় দিলীপ। এখানে দেখো বিষয় সংক্ষেপটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। এই বিষয় সংক্ষেপটা তোমাদের অবশ্যই জেনে রাখা ভালো, কেননা এইটা খুবই একটা মোটামুটি একটা কঠিন পড়া বলা চলে। কারণ 4 পাতা নিয়ে একটা চিঠি, এটা ইংরেজিতে চিঠিটা মূলত লেখা, এটা বাংলায় অনুবাদ করে দেয়া হয়েছে তোমাদের সিলেবাসেতে। তো এই 4 পাতা চিঠি, এটা পড়তেও বেশ একটু তোমাদের হয়তো সেরকম নিরস লাগবে, কিন্তু এই চিঠির মধ্যে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এই চিঠির বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব প্রথম পার্টটায়, আর দ্বিতীয় পার্টটায় আমি যে বড় প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব প্রথম পর্বে। তো সারসংক্ষেপটা এইরকম ঠিক। সুভাষচন্দ্র বসু হচ্ছে তখনকার দিনের একজন বিখ্যাত স্বাধীনতা বিপ্লবী যেটাকে বলা হয়, স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, যদি সুভাষচন্দ্র বোসকে যদি বন্দি করে রাখা যায় তাহলে ইংরেজরা অনেকটা কিন্তু শান্তি পাবে। সেই উদ্দেশ্যেই বন্দি হিসাবে, রাজনৈতিক বন্দি হিসাবে কিন্তু সুভাষচন্দ্র বসুকে মান্দালয় জেলেতে বন্দি করে রেখেছিলেন 2 বছর, প্রায় 2 বছর। তো সেই 2 বছর ধরে সুভাষচন্দ্র বসু জেলখানায় থেকে তার অভিজ্ঞতা, তার অনুভব যে সমস্ত হয়েছে সেইগুলোই এই চিঠিতে কিন্তু উল্লেখ করা আছে। সুভাষচন্দ্র বসু বার্মার মান্দালয় জেলে থাকাকালীন তার বন্ধু দিলীপ রায়কে 20-5-25 তারিখে লিখিত একটি চিঠির মাধ্যমে কারাগারে বন্দি জীবন সম্পর্কে কিন্তু বর্ণনা করেছেন। তার মতে এই কারাবাস অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। সব কারাগারে সম্ভবত এই রকম একই আবহাওয়া থাকে। কারা সংস্কার প্রয়োজনে মানে ভবিষ্যতে যদি কোনোদিনও ক্ষমতায় আসে বা সেরকম যদি সুযোগ হয় সুভাষচন্দ্র বসুর, তাহলে তিনি তার প্রথম কাজ এবং কর্তব্যই হবে এই কারা সংস্কার। এই বিষয়ে তিনি আমেরিকার মতো দেশে, উন্নত দেশের যে সমস্ত জেল ব্যবস্থা, কারা সংস্কার ব্যবস্থা আছে সেইগুলো তিনি কিন্তু উল্লেখ করেছেন, যে বিনোদনের ব্যবস্থা। কারণ এখানে জেলখানাতে শুধুমাত্র ওই দৈহিক পরিশ্রম বা দৈহিক নির্যাতনই করা হয় এবং মানসিক নির্যাতনও করা হয়, যাতে করে সংশোধন তো কিছু হয় না, এটা কয়েদির
পরবর্তীকালে স্বাভাবিক জীবনে ফিরে যেতে খুবই সমস্যা হয় এবং সেখানে মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়ে এবং দৈহিক দিক থেকে আরও হীন হয়ে পড়ে। তো সুভাষচন্দ্র এখানে বলেছেন কারাবাসী না হলে হয়তো তিনি অপরাধীদের সহানুভূতির চোখে দেখতেন। তিনি আরও জানিয়েছেন আমাদের দেশের কিছু লেখক শিল্পীর এরকম কারাবাসের অভিজ্ঞতা যদি থাকতো তাহলে অন্তত মানে সাহিত্যের দিক থেকে আরও বেশি শিল্প সমৃদ্ধ হতো। কেন এমন বলেছেন? কারণ কারা জীবনটা না কাটালে পারে তার ঠিক অভিজ্ঞতাটা কিন্তু উপলব্ধি করা যায় না। তিনি কবি নজরুলের প্রসঙ্গ তুলেছেন। তোমরা নজরুল ইসলামকে চেনো। তিনিও কিন্তু এই তখনকার দিনে ইংরেজ বিরোধী বা স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য যে কবিতাগুলো লিখেছিলেন, সেই কবিতাগুলো একদম পুরো আগুন ধরানো কবিতা, আগুন জ্বালানো কবিতা, যেগুলো কিন্তু সাধারণ যুব সমাজকে কিন্তু খুব উদ্বুদ্ধ করেছে। সেই জন্য তাকেও বন্দি থাকতে হয়েছে। সেই বন্দি থেকে তিনি আরও বেশি করে অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি আরও বেশি বেশি করে আমাদেরকে অনেক কালজয়ী কবিতা উপহার দিয়েছেন। তিনি মনোনিবেশ সহকারে উপলব্ধি করেছেন সমস্ত দুঃখ কষ্টের মধ্যেই একটি মহত্তর উদ্দেশ্য আছে। তাছাড়া তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা দেখেছেন যে বন্দি থাকাকালীন মানুষের মধ্যে একটি দার্শনিক ভাব সঞ্চার হয়, আর এইভাবেই ভাবিত হয়ে লোকমান্য তিলককে বাল গঙ্গাধর তিলক, তোমরা হয়তো জানো না, অনেকেই জানো, কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে স্থাপিত হওয়ার পর কংগ্রেসের একটা নীতি ছিল আবেদন নিবেদনের নীতি। সেই আবেদন নিবেদন করে ইংরেজ সরকারকে বারবার রিকোয়েস্ট করা হতো যে আমাদের দেশ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আলোচনার মধ্যে দিয়ে যা করে হোক। এই রকম প্রায় 20 বছর ধরে এই রকম আবেদন নিবেদনের মাধ্যমেই কিন্তু কংগ্রেস সরকার, এই কংগ্রেস দলটা কিন্তু চলছিল। কিন্তু ওই কংগ্রেসের মধ্যেই কিছু ব্যক্তি ছিলেন যারা হচ্ছে এই আবেদন নিবেদনের মধ্যে কিন্তু পড়ে না। তারা হচ্ছে সংগ্রামের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে এবং বিপ্লবের যে আমাদের দেশ স্বরাজ পূর্ণ অধিকার, আমাদের যে স্বরাজ পূর্ণ অধিকার, সেই অধিকার আমাদেরকে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে, এই কিন্তু মানসিকতায় বিশ্বাসী ছিলেন। তার মধ্যে এই সমস্ত ব্যক্তিগুলোকে বলা হয় চরমপন্থী, আর যারা আবেদন নিবেদনের মধ্যে দিয়ে দেশ চাইতেন তাদেরকে বলা হয় নরমপন্থী। তো এই জন্য এইরকমই একজন ব্যক্তি হলেন, স্বাধীনতা সংগ্রামী হলেন মহান লোকমান্য তিলক, বাল গঙ্গাধর তিলক। আর তার সঙ্গে সঙ্গে আরও দুটো নাম চলে আসে, বিপিন বিহারী পাল আর লালা লাজপত রায়। আর বাল গঙ্গাধর তিলক আর বিপিন বিহারী পাল, এই তিনজনকে একসাথে বলা হয় লাল বাল পাল। তোমরা ইতিহাসে অনেক সময় পড়ে থাকবে। তো কারাবাসকালে এই লোকমান্য তিলক কিন্তু গীতার আলোচনা লিখেছিলেন। নেতাজির মতে জেলের এই নির্জনতা নিঃসঙ্গতাই মানুষকে পূর্বকৃত দোষগুলি নিয়ে নতুনভাবে ভাবতে একান্ত চিত্তে নিবিষ্ট করে। মানে জেলের মধ্যে নিশ্চয়ই যেহেতু অনেকটা সময় পাওয়া যায়, নিঃসঙ্গতা থাকে, একটা সেই জীবনের যে সমস্ত ভুলগুলো তুমি করে এসেছো এবং কিভাবে হলো, কেন হলো, এইগুলো ভাববার একটা তুমি বিশাল সময় পাবে এবং সেগুলোকে শুধরে নেবারও একটা বিরাট সময় পাবে। তার মানে এই কথা নেতাজি বলছেন না যে আমার কারাবাস খুব ভালো লাগে, আমি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমার কারাবাসটাকে আমারই খুব ভালো, এই কথাটা কিন্তু বলা উচিত হবে না। আর কি, আর সেই সূত্রেই তার সংস্কার সাধনের ইচ্ছা প্রবল হয়, অনুশোচনায় দগ্ধ হয়ে তার মানস পরিবর্তন ঘটে। তিনি জানিয়েছেন এই বন্দি জীবনের মধ্যে তার বন্ধু যে সৈদত্তের ইঙ্গিত পেয়েছেন। এখানে সৈদত্ত হচ্ছে এই যে মার্টিডাম কথাটা আছে, এই মার্টিডামের বাংলা অর্থই হলো সৈদত্ত বা আত্মবলিদান। তো তাকে তিনি যারা কারাবাস করেন সেটা ওই শহীদদের সঙ্গেই কিন্তু তিনি তুলনা করেছেন। দীর্ঘদিন কারাবাসের ফলে মানুষের দেহ মনে অকাল বার্ধক্য আসে। এসব দূর হতে পারে জেলের মধ্যে অনুষ্ঠিত কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের দ্বারা, এটা কিন্তু নেতাজি মনে করেন। তিনি এটাও উল্লেখ করেন যে আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য এরকম ব্যবস্থা থাকলেও কিন্তু মান্দালায় জেলে কি তার কোনো ব্যবস্থা নেই। তো এখানে কি হয়, জেলকর্তাদের অমানসিক নির্মম কঠোর নির্যাতন করা হয়, যে মানুষকে জীবন সম্পর্কে একসময় বীতশ্রদ্ধ করে তোলে। তবে আপাত দৃষ্টিতে জীবনকে নিতান্ত নির্মম দুঃসহ শোচনীয় বলে মনে হলেও কারা জীবনের এই অভিজ্ঞতার মূল্য অনেক বেশি।
শেষে দেখা যায় তিনি তার বন্ধুর পাঠানো বইগুলি সম্পর্কে প্রশংসাসূচক বার্তা প্রেরণের মাধ্যমে অনেক পাঠকের চাহিদার কথাও তিনি জানিয়েছেন। তো এই হলো মোটামুটি একটা সারসংক্ষেপ, আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা কিন্তু এই সারসংক্ষেপটা অবশ্যই মাথায় রেখো, পরবর্তীতে যে তোমাদের প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বিরাট একটা সহায়ক হবে। তো এখানে কিছু কথা আছে, এখানে প্রশ্নগুলো আছে, আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো যেমন প্রথমে যেগুলো দেয়া আছে, দেখো, তোমার পাঠ্য পত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিলেন, কোন ব্যাপারটিকে পত্রলেখকের, আচ্ছা এই প্রশ্নগুলো যদি আমি একটু পিডিএফ করে তোমাদের সামনে নিয়ে আসি তাহলে কিন্তু খুব ভালো হবে। চলো পিডিএফটা দেখা যাক। একের দাগের প্রশ্নগুলো দেখো, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উত্তরটা ভারত বিদেশি ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে, মানে ওটেন সাহেবকে মানে মারের অভিযোগে মেরেছিলেন সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে, সেই জন্য বিতাড়িত হয়েছিলেন। দুয়েরটা দেখো, রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন? রাসবিহারী বসুর কাছ থেকে তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবার দেখো দুয়ের দাগের অনধিক 3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দেবে, মানে কমপক্ষে অন্তত 3টে বাক্য তোমাকে লিখতেই হবে। তোমার পাঠ্য পত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিলেন, এখানে যে 3টে প্রশ্ন আছে 3টের মধ্যেই 3টে বাক্য হয়ে যাবে। পাঠ্যপত্রখানি নেতাজি সুভাষচন্দ্র বসু বর্তমান মায়ানমারের মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমার রায়কে লিখেছিলেন। এইভাবে তোমরা লিখবে পূর্ণ বাক্যে। কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? দেখো এখানেতে এই সারাংশটা তোমরা যদি একটু পড়ে থাকো বা মনে থাকে তাহলে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য রাজনৈতিক নেতারা অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে রাজনৈতিক বন্দী হিসাবে জেলে অন্তরীণ থেকে যেসব ঘটনাকে মেনে চলতে বাধ্য হচ্ছেন, সেই অকারণে বন্দী থাকার ব্যাপারটিকেই তিনি আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। বন্দিদশায় মানুষের জীবন শক্তি সঞ্চারিত হয় কিভাবে? বন্দিদশায় মানুষের মনের শক্তির সার ঘটার অন্যতম কারণ হলো দার্শনিক ভাব। এই ভাবের কারণেই মানুষের মনে জীবন ও জগৎ সম্পর্কে একটি তাৎপর্য বা গুরুত্বপূর্ণ অধ্যায় বা আধ্যাত্ম ধারণা সৃষ্টি হয়। মান্দালয় জেল কোথায় অবস্থিত? মান্দালয় জেল বর্তমানে মায়ানমারে অবস্থিত। পরাধীন ভারতের ব্রিটিশ সরকার স্বাধীনতা সংগ্রামের এই জেলে বন্দি রেখে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো। বালগঙ্গাধর তিলকও এই জেলে একসময় বন্দী ছিলেন। ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? কারণ ভারতীয় জেল বিষয়ে সুভাষচন্দ্র বসুর একটি পুস্তক লেখা না হয়ে ওঠার কারণ, বই লেখার জন্য যে উদ্যম বা শক্তির প্রয়োজন, সেই সময় তার কাছে সেই উদ্যম বা শক্তির অভাব ছিল না। তাছাড়া তার বিভিন্ন সমস্যা ও অস্থিরতার কারণে সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য ছিল না। সুভাষচন্দ্র কেন দিলীপ রায় প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেনি? কারণ তোমরা জানো, যদি পড়ে থাকো তাহলে জানবে, কারণ ওই বইগুলোর অনেক পাঠক তৈরি হয়ে গেছিলো, মানে বইগুলো অনেকেই পড়ে ভালো লেগে গেছিলো, সেই জন্য তিনি ফেরত পাঠাতে পারেনি। তোমরা উত্তরটা এইভাবে লিখবে, সুভাষচন্দ্র বসু দিলীপ রায় প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেনি কারণ দিলীপ রায় প্রেরিত বইগুলি তিনি ছাড়া আরও বহু পাঠক আছেন। আসল কথা হলো লেখকের আরও অনেক রসাগ্রহী পাঠক তৈরি হওয়ার বক্তা বইগুলি পাঠাতে অপারগ বা পাঠাতে পারেন। সারাংশটা এবং এই প্রশ্নগুলো করে দিলাম। পরবর্তী যে দ্বিতীয় পার্টটা আসবে বা সেকেন্ড পার্টটা আসবে সেটাতে বাকি প্রশ্নগুলো করে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।